আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। প্রায় ২০ বছরের মতো সময় ধরে ইউএস তালেবানের উপর শাসন করেছে, আর এখন শেষ পর্যন্ত এই শাসনের সমাপ্তি ঘটেছে। আসলে কেন ইউএস তালেবানের উপর শাসন করলো, আর এখন কেনই বা তাদেরকে ছেড়ে দেওয়া হলো, এটা জানতে হলে আমাদেরকে ইতিহাস জানতে হবে। তাহলে চলুন আজকের এই ভিডিওতে জেনে নেই তালেবানদের ইতিহাস একদম শুরু থেকে। আফগানিস্তানের পরিস্থিতিকে ভালোভাবে বুঝতে হলে দর্শক মণ্ডলী, আমাদের এই ইতিহাসকে একদম শুরু থেকে শুরু করতে হবে। আফগানিস্তানকে বলা হয় গ্রেভিয়ার্ড অফ এম্পায়ার, কারণ অনেকগুলো শক্তিশালী দেশ আফগানিস্তানে শাসন করার চেষ্টা তো করেছে ঠিকই, কিন্তু শেষ পর্যন্ত নিজেদেরকে অপমানিত করে ফিরে এসেছে। 19 শতকে ব্রিটিশ এসেছিল, আর অনেক বড় ধরনের অপমান তাদেরকে সহ্য করতে হয়েছে। 20 শতকে সোভিয়েত ইউনিয়ন এসে আবার চলে যায় খুবই বিব্রত অবস্থায়। আর 21 শতকে ইউএস এসেছিল, আর এখন চলে গেল নিজেদের মান সম্মানকে হানি করে। এরকম নয় যে আফগানিস্তানকে কেউ কখনো পরাজিত করতে পারেনি। ইতিহাসে যদি আপনি একটু পেছনে ঘুরুন, তাহলে এর অনেক প্রমাণই আপনি দেখতে পাবেন। তবে তাদের মধ্যে বেশিরভাগই ছিল মুসলিম। মেসিডোনিয়ার শাসক আলেকজান্ডার করেছিলেন, আরবরা করেছিলেন, মঙ্গলরা করেছিলেন, মুঘল শাসক শাহজাহান ও আওরঙ্গজেবও করেছিলেন, এবং শিখ রাজা রণজিৎ সিংও করেছিলেন। তবে এরকম বিশ্বাস করা হয় যে বিদেশি শাসকদের জন্য আফগানিস্তানকে ধরে রাখা খুবই কষ্টকর বানিয়ে দেয় আফগান যোদ্ধারা। কিন্তু আমাদের এতটা গভীরে যাওয়ার দরকার নেই, আমরা শুরু করি 1800 শতাব্দীর সময় থেকে, কারণ এই সময়টা একটু বেশি প্রাসঙ্গিক আজকের সময়ের সাথে। এই সময় নর্থে রাশিয়ার একজন বড় এম্পায়ার ছিল, আর সাউথে ব্রিটিশ এম্পায়ার ছিল। তখন ভারতের উপর ব্রিটিশ শাসন চলছিল, আর মাঝখানে একটি নিরাপদ অঞ্চল ছিল আফগানিস্তান। তখন রাশিয়া এবং ব্রিটেন একে অপরকে সন্দেহের নজরে দেখত। তাদের মধ্যে ভয় ছিল যদি অপর দেশ আফগানিস্তানকে কবজায় করে নেয়, তাহলে তাদের জন্য সমস্যা বেড়ে যাবে। এটা নিয়ে এক ধরনের জনপ্রিয় রাজনৈতিক কার্টুনও আছে, যেখানে ব্রিটেনকে সিংহের মতো দেখানো হয়েছে আর রাশিয়াকে ভাল্লুকের মতো, আর তাদের মাঝখানে আফগানিস্তানকে। শুরুর দিকে পশ্চিমা দেশগুলো আফগানিস্তানের ব্যাপারে তেমন বেশি কিছু জানতো না। একজন স্কটিশ অভিযাত্রী আলেকজান্ডার বার্নিস যখন সেখানে যায় এবং নিরাপদে ফিরে আসে, তখন সে এক রকমের হিরো হয়ে উঠেছিল পশ্চিমা দেশগুলোতে। ওনার বই, যেটা উনি লিখেছিলেন আফগানিস্তানের উপর, ট্রাভেলস ইনটু বুখারা, যেটা একটি সর্বোচ্চ বিক্রিকৃত বই হয়ে ওঠে। 1838 সালে ব্রিটিশ ভারত খুবই অনুপ্রাণিত অনুভব করছিল এটা ভাবে যে সে আফগানিস্তানের উপর রাজত্ব করবে। খুবই আত্মবিশ্বাস ছিল তার নিজের উপর, সে নিশ্চিত ছিল সে জিতে যাবে। ওই সময় আফগানিস্তানের রাজা ছিলেন এমির দুস্ত মোহাম্মদ মার্কাজের রাজবংশের। তো ব্রিটিশের ষড়যন্ত্র শুরু করলো, আর এমির দুস্ত মোহাম্মদকে সরিয়ে নিজেদের পুতুল শাহসুজাকে ক্ষমতায় বসালো। তো আফগানিস্তানে তখন কোনো আর্মি ছিল না, অনেকগুলো ছোট ছোট গ্রাম ছিল। প্রত্যেকটা গ্রামে একজন করে চিফ ছিল। আমিরের পক্ষ থেকে কিছু টাকার বিনিময়ে নিজেদের গ্রামের লোকদেরকে মুষ্টিযুদ্ধের জন্য নিয়ে যেত সেই চিফ। এমির এর জন্য টাকা দিত চিফকে। তো এই টাকার পরিমাণ কিছুটা কম হয়ে গিয়েছিল এমির শাহসুজার সময়। তো এই যে চিফ ছিল ছোট ছোট গ্রামের, তারা সবাই ঐক্যবদ্ধ হলো একজন চিফ আকবর খানের মাধ্যমে। গ্রামের লোকজন ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দিল। টানা 3 বছর যুদ্ধ হলো। ব্রিটিশদের কাছে আধুনিক অস্ত্র ছিল, কিন্তু এরপর তাদেরকে হেরে যেতে হলো। শাহসুজাকে মেরে ফেলা হলো, আর এমির দুস্ত মোহাম্মদকে তার আসনে ফিরিয়ে দেওয়া হলো। এই যুদ্ধকে বলা হয় ফার্স্ট অ্যাংলো আফগান ওয়ার। এরপর দ্বিতীয় অ্যাংলো আফগান ওয়ার হয় 1878 সালে। ব্রিটিশরা আবার আফগানিস্তানে আক্রমণ করলো। এবার যুদ্ধে ব্রিটিশরা জয়ী হলো এবং আফগানিস্তানের কিছু অঞ্চল দখল করে নিল। কিন্তু সম্পূর্ণ আফগানিস্তানকে দখল করার ইচ্ছা ছিল না ব্রিটিশদের। তারা একজন নতুন সম্রাটকে সমর্থন করলো, তার নাম ছিল আব্দুর রহমান। পরে তাকে আয়রন ইমির নামেও ডাকা হয়। ব্রিটিশরা তখন অধিকাংশ ক্ষেত্রে আফগানিস্তানের অভ্যন্তরীণ নিয়ম পরিবর্তন করেনি, কারণ এই যে বাফার জোন ছিল রাশিয়ার সাম্রাজ্যের সাথে, তারা শুধু প্রভাব রাখতে চেয়েছিল তাদের উপর, বন্ধুত্বের সম্পর্ক বানাতে চেয়েছিল। এর জন্য এই স্থিতিশীলতা বজায় থাকে আফগানিস্তানের উপর। 1893 সালে এক ধরনের ইন্টারন্যাশনাল বর্ডার বানানো হলো ব্রিটিশ ইন্ডিয়া এবং আফগানিস্তানের মাঝে, যাকে ডুরান্ড লাইন বলা হয়। 1907 সালে এক ধরনের এগ্রিমেন্ট হলো ব্রিটিশ এবং রাশিয়া সম্রাটের সাথে। সেখানে রাশিয়া স্বীকৃতি দিল যে আফগানিস্তান ব্রিটিশের মধ্যে পড়ে, এবং রাশিয়া প্রমিস করলো যে তারা আফগানিস্তানকে দখল করার চেষ্টা করবে না। প্রায় এই সময় 1918 সালে রাশিয়াতে সাম্যবাদী বিপ্লব হয়। তখন লেনিন ক্ষমতায় আসে, আর এটা অনেকটা প্রভাব পড়ে আফগানিস্তানের উপর। এর ঠিক 1 বছর পর 1919 সালে থার্ড অ্যাংলো আফগান ওয়ার হয়, যাকে আফগানিস্তানের স্বাধীনতা যুদ্ধ বলা হয়। কারণ তখন আফগানিস্তান সম্পূর্ণরূপে স্বাধীন হওয়ার জন্য ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে। এর আগ পর্যন্ত আফগানিস্তানকে ব্রিটিশ প্রোটেক্টেড স্টেট হিসেবে মর্যাদা দেওয়া হয়েছিল, যেখানে ব্রিটিশ আফগানিস্তানের পররাষ্ট্র বিষয়ক নিয়ন্ত্রণ করত। কিন্তু আফগানিস্তানে এই যুদ্ধের পর সম্পূর্ণ স্বাধীনতা পেয়ে যায় এবং ব্রিটিশরাও তাদেরকে স্বীকৃতি দেয়। আফগানিস্তানে এই সময় রাজা ছিল আমানুল্লাহ খান, যিনি ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধে জিতেছিলেন। তিনি আমাদের একটি গুরুত্বপূর্ণ চরিত্র, যা আপনারা সামনে দেখতে পাবেন। কেউ কেউ এটা মনে করেন ব্রিটিশরা কৌশলগত কারণে ইচ্ছা করে হেরে গিয়েছিলেন, যেন এই ডুরান্ড লাইন একটি ক্লিয়ার কাট বর্ডার হয়ে যায় ব্রিটিশ ইন্ডিয়া এবং আফগানিস্তানের মাঝে। আসলে বর্তমান সময় পর্যন্ত এই ডুরান্ড লাইন বর্ডার হয়ে আছে আফগানিস্তান এবং পাকিস্তানের মাঝে। আপনারা হয়তো ভাবছেন এইসব অ্যাংলো আফগান ওয়ারের সাথে
আজকের আফগানিস্তান এবং তালেবানের কি সম্পর্ক? দর্শক মণ্ডলী, সম্পর্ক আছে। প্রথমে যে আক্রমণ করা হয়েছে আফগানিস্তানের উপর ব্রিটিশদের মাধ্যমে, এরপর বর্তমানে আমেরিকার মাধ্যমে করা আক্রমণ এবং সম্প্রতি সোভিয়েত ইউনিয়নের মাধ্যমে আক্রমণ করা হয়েছিল। এই সবগুলো সুপার পাওয়ারফুল দেশগুলোর কোনো না কোনোভাবে নিজেদের স্বার্থপরতা এবং রাজনৈতিক কারণ ছিল আফগানিস্তানের উপর আক্রমণ করার পেছনে। তো যাই হোক, এই যে আমানুল্লাহ খান, তিনি একটু ভিন্ন প্রজাতির রাজা ছিলেন আগের রাজাদের থেকে, অনেকটা বিধর্মীদের মতো। 1926 সালে ইনি আফগানিস্তানকে একটি সাংবিধানিক রাজতন্ত্র বানিয়ে দিলেন। ইনাকে রাজা বলা হতে লাগলো এবং আফগানিস্তান হয়ে গেল কিংডম অফ আফগানিস্তান। আমি নাকি একটু ভিন্ন প্রজাতির কেন বললাম? ইনি প্রথম রাজাদের মধ্যে লাভ ম্যারেজ করেছিলেন। ইনার ওয়াইফের নাম সুরায় তারজি, যাকে 1926 সালে রানীর মর্যাদা দেওয়া হয়েছিল। আর ইনি আফগানিস্তানে মহিলাদের জন্য এক নতুন পরিবর্তন এনেছিলেন। এই রাজা রানী মিলে আফগানিস্তানে একের অধিক বিবাহ বন্ধ করলো, মেয়েদের শিক্ষার ব্যবস্থা করলো, নারীর সমান অধিকার দাবি করলো, মহিলাদের জন্য ডিভোর্সের ব্যবস্থা করলো, ধর্মনিরপেক্ষতা আইন তৈরি করলো, ইসলামিক পোশাক পরার যে আইন ছিল তাও বন্ধ করে দিল। এমনকি এই রানী জনসম্মুখে বক্তব্য দেওয়ার সময় সকলের সামনে নিজের হিজাব ছিঁড়ে ফেলে দিল আর বলল ইসলামের কোথাও লেখা নেই মহিলাদেরকে সম্পূর্ণ শরীর ঢেকে রাখতে হবে। কিন্তু তার কথা সম্পূর্ণ ভুল ছিল, যার কারণে 1923 সালে রাজার বিরুদ্ধে একটি বিদ্রোহ হলো আর 1924 সালে আরেকটি বিদ্রোহ হলো। এই দুটি বিদ্রোহকে ঠেকিয়ে দেওয়া হলো, কিন্তু 1929 সালে শেষ পর্যন্ত এই বিদ্রোহ সফল হলো। তখন রাজা রানী ব্রিটিশ ইন্ডিয়াতে পলায়ন করলো। ইন্ডিয়া তখনও ব্রিটিশের অধীনে ছিল 1929 সালে। কেউ কেউ মনে করেন ব্রিটিশরা আফগানিস্তানের উন্নতিতে দেখে জনগণকে উস্কে দিয়েছিলেন রাজা রানীর বিরুদ্ধে, কিন্তু এর পরবর্তীতে যিনি রাজার জায়গা নেন তাকেও নামিয়ে দেওয়া হয় 1 বছরের মধ্যে। আর এত সাহায্য করেছিল ব্রিটিশরা। প্রথমে নাদির শাহ হয় আফগানিস্তানের রাজা, এরপর 1933 সালে তার ছেলে জহির শাহ হয় আফগানিস্তানের নতুন রাজা আগামী 40 বছরের জন্য। 40 বছরের মধ্যে তিনি সম্পূর্ণ মডার্ন বানিয়ে ফেলেছিলেন আফগানিস্তানকে। বৈদেশিক সম্পর্ক স্থাপন করেছিলেন অনেকগুলো দেশের সাথে। 1947 সালে যখন ইন্ডিয়া এবং পাকিস্তানকে মুক্ত করা হয় ব্রিটিশদের কাছ থেকে, যে ডুরাল লাইন ছিল আফগানিস্তান এবং পাকিস্তানের মাঝে, সেটাকে পার্মানেন্ট বর্ডার বানিয়ে দেওয়া হয়। আফগানিস্তান এতে খুশি ছিল না। আফগানিস্তান পাকিস্তানের ভিতরে আরও কিছু জায়গা চেয়েছিল, আর এর পিছনে কারণ ছিল আফগানিস্তানের সংখ্যাগরিষ্ঠ মানুষ যারা পশতুন জাতিগোষ্ঠীর, তাদের সংখ্যা ছিল 38%, আর পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ডিস্ট্রিক্টেও সমান সংখ্যক পাশতুন বাস করত। এর কারণে আফগানিস্তান পাকিস্তানের মধ্যে বিচ্ছিন্নবাদী আন্দোলনকে সমর্থন করেছিল। বিশেষভাবে রাজা জহির খানের প্রধানমন্ত্রী ছিল দাউদ খান, তিনি এই বিষয়টিকে বেশি সমর্থন করেছিলেন। দাউদ খান জহির খানের কাজিন ছিলেন, কিন্তু এর কারণে পাকিস্তান আফগানিস্তানের মধ্যে বর্ডার বন্ধ করে দিয়েছিল, যার কারণে দুইজনের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বন্ধ হয়ে যায়। 1963 সালে জহির শাহ দাউদ শাহকে পদত্যাগ করান। 1964 সালে নতুন সংবিধান জারি করা হয়, যেখানে বলা হয় পার্লামেন্টারি ইলেকশন হতে পারে প্রধানমন্ত্রী নিয়োগ করার জন্য। আর 1965 সালে এটাও হলো, কিন্তু রুল এটা রাখা হলো যে রয়্যাল ফ্যামিলির কেউই রাজনৈতিক পদে থাকতে পারবে না। আর এর পিছনে কারণ ছিল দাউদ খান যেন দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ না পায়। এই সময় দুই ধরনের মতাদর্শ দেখা দিয়েছিল আফগানিস্তানে, বিশেষ করে ইউনিভার্সিটি লেভেলে। এর মধ্যে এক ধরনের মতাদর্শ ছিল কমিউনিস্টের আন্ডার দ্য PDPA, আরেকটি ছিল ইসলামিক মতাদর্শ। 1973 সালে জহির শাহ ভ্রমণের জন্য দেশের বাইরে চলে গিয়েছিলেন। তখন দাউদ খান আর্মি এবং তার কমিউনিস্ট বন্ধুদের সমর্থন নিয়ে অভ্যুত্থান চালায়, একটি রক্তাক্তকর অভ্যুত্থান। সেই অভ্যুত্থানে সেই ক্ষমতা দখল করে নেয়। আর্মির মাধ্যমে সম্পূর্ণ দেশে কন্ট্রোল নেওয়ার পরও দাউদ খান নিজেকে রাজা বলল না, বরং সে বলল আমি এখন আফগানিস্তানের প্রেসিডেন্ট। আফগানিস্তানকে একটি প্রজাতন্ত্র দেশে রূপান্তর করলো। উপর দিয়ে দেখলে মনে হবে এটা একটা ভালো দিক ছিল, কারণ দেশটি প্রথমে সাংবিধানিক রাজতন্ত্র ছিল আর এখন প্রজাতন্ত্র হয়ে গেল। কিন্তু মূলত দাউদ খান পার্লামেন্ট এবং বিচার বিভাগকে বন্ধ করে দিয়েছিল, একটি একনায়কতন্ত্র শাসন ব্যবস্থা চালু করলো। জহির শাহ, যিনি তখন দেশের বাইরে ছিলেন, তার কাছে এই বিষয়টি মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না, তাই তিনি ইতালিতে নির্বাসন হন। তখন দাউদ খান আফগানিস্তানের কিছু সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তন করেছিলেন। তিনি ব্যাংকগুলোকে জাতীয়করণ করেছিলেন। আর আপনার বিশ্বাস নাও হতে পারে 1960 এবং 70 সালে আফগানিস্তান দেখতে অনেকটা এরকম ছিল। আসলে এটি হিপ্পি ট্রেলের একটি মূল গন্তব্য ছিল। হিপ্পি ট্রেল মূলত ছিল আল্টারনেটিভ ট্যুরিজম মুভমেন্ট, যা পশ্চিমা দেশগুলোতে চলছিল। ইউরোপিয়ান এবং আমেরিকানরা ইরাক এবং আফগানিস্তান আসতো এবং সেই রুটে ইন্ডিয়া পর্যন্ত ট্রাভেল করতো। তারা খুব সস্তাভাবে অনেক লম্বা সময় নিয়ে ট্রাভেল করতো, অনেকটা যাযাবরদের মতো, কোনো হোটেল রিজার্ভ ছাড়া। তো যাই হোক, এরপর আফগানিস্তান আবারও দুটি পরাশক্তির মাঝে ফেসে গেল। প্রথমে ব্রিটেন এবং রাশিয়ার মাঝে ফেসেছিল, যাকে গ্রেট গেম বলা হতো। এরপর আসলো কোল্ড ওয়ার, মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে একটি বিশাল মতাদর্শগত যুদ্ধ, যেখানে এই দুই দেশ সকল দেশের উপর প্রভাব বিস্তার করতে চেয়েছিল। এই কোল্ড ওয়ার এক ধরনের ভার্চুয়াল ওয়াল ছিল, যাকে আয়রন কার্টেন বলা হতো। এই আয়রন কার্টেনের এক সাইডের দেশে আমেরিকার প্রভাব ছিল আর অন্য সাইডের দেশে সোভিয়েত ইউনিয়নের প্রভাব ছিল। কিন্তু এখানে আরেকটি শ্রেণীও ছিল, যাকে বলা হতো নন অ্যালাইন মুভমেন্ট, যেটা শুরু করেছিল ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এর মাধ্যমে। এর মানে হলো আমরা পুরোপুরি ইউএসএ অধীনেও থাকবো না, আর আমরা পুরোপুরি সোভিয়েত ইউনিয়নের অধীনেও থাকবো না, আমরা তাদের থেকে আলাদা হয়ে স্বাধীনভাবে থাকবো।
ইউগোস্লাভিয়া এবং আরও অনেক দেশই নন অ্যালাইন ছিল। আর এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো আফগানিস্তানও নন অ্যালাইন মুভমেন্টের সদস্য ছিল। দাউদ খান এই নীতি অব্যাহত রাখেন। জহির শাহের শাসনমলে যখন দাউদ খান প্রধানমন্ত্রী ছিলেন তখন তিনি সোভিয়েত ইউনিয়নের সাহায্য নিয়েছিলেন নিজের দেশকে আধুনিকায়ন করার জন্য। কিন্তু যখন কুল্ড ওয়ার শুরু হলো তখন তিনি সোভিয়েত ইউনিয়নের উপর নির্ভর করে থাকতে ছিলেন না, তারা স্বাধীন দেশ চাইলো। তো তারা ইন্ডিয়ার দিকেও তাকালো আর ইউএসের সাথে সম্পর্ক রাখলো। কিন্তু সোভিয়েত ইউনিয়ন এটা দেখে খুশি হলো না। সোভিয়েতের এখন শাসক ছিলেন লিওনিড ব্রেজনেভ। তিনি দাউদকে জানালেন তিনি এই বিষয়টা নিয়ে খুবই বিরক্ত। তিনি দাউদকে বলেন, গেট রিড অফ অল ইম্পেরিয়ালিস্ট অ্যাডভাইসর ফ্রম আফগানিস্তান, অর্থাৎ আফগানিস্তানকে সমস্ত সাম্যবাদী উপদেষ্টা থেকে মুক্ত করতে বলেন। দাউদ খান জবাবে বলল, আফগান আর দ্য মাস্টার অফ দেয়ার আউন হাউস অ্যান্ড নোবডি শুড টেল দেম হাউ টু রান দেয়ার আউন অ্যাফেয়ার্স। এর মানে তিনি বুঝিয়েছেন আফগানিস্তান কারো গোলাম নয়, তার দেশ কীভাবে চালাতে হবে এটা নিয়ে অন্য কারো মন্তব্য করা ঠিক নয়। সময়ের সাথে সাথে আফগানিস্তানের কমিউনিস্ট পার্টি দুই ভাগে ভাগ হয়ে গেল। সোভিয়েত ইউনিয়ন তাদের উভয়ের মধ্যে ঐক্য বজায় রাখার চেষ্টা করলো। 1977 সালে দাউদ খান একটি নতুন দল তৈরি করলো, ন্যাশনাল রেভলিউশন পার্টি। এটি একটি নতুন সংবিধান নিয়ে আসলো যার মধ্যে 3টি বৈশিষ্ট্য ছিল: ইসলাম, জাতীয়বাদ ও সমাজতন্ত্র। তিনি ইসলামপন্থীদের খুশি করার চেষ্টা করলেন, কিন্তু কমিউনিস্ট পার্টির বাকি দুই দল থেকে বিরোধ অনুভব করলেন, যার কারণে তিনি ওই দলের লোকদেরকে মারতে শুরু করলেন। এপ্রিল 1978 সালে একজন কমিউনিস্ট নেতাকে হত্যা করা হয় অজ্ঞাত কিছু লোকের দ্বারা। আর এই হত্যা এক ধরনের টিপিং পয়েন্ট হয়ে ওঠে দাউদ খানের বিরুদ্ধে, যার কারণে দাউদ খানের বিরুদ্ধে অভ্যুত্থান চালানো হয়। প্রথমে তিনি তার কাজিনের বিরুদ্ধে অভ্যুত্থান চালান, আর এখন তার বিরুদ্ধে অভ্যুত্থান চালানো হয়েছে। খুব ভালো সংঘর্ষের পর তিনি তার পরিবারের সাথে নিহত হন। এই অভ্যুত্থানকে বলা হয় সাউথ রেভলিউশন। এরপর আফগানিস্তান একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্র দেশে পরিণত হয়। নতুন কমিউনিস্ট সরকার ক্ষমতায় আসে। রাষ্ট্রপতি নূর মোহাম্মদ তরাকি। তার নাম তো মুসলমানের, কিন্তু তার কাজগুলো ছিল ধর্মবিরোধী। কিন্তু তিনি কিছু উন্নয়নমূলক কাজও করেন। তখন কৃষি জমি পুনর্বন্টন করা হয়। আফগান স্বাধীনতা দিবসে তার দেশে প্রথম টিভি চ্যানেল চালু করা হয়। কনেকানার প্রথা বন্ধ করা হয়। মেয়েদেরকে স্কুলে পাঠানো হয়। ইসলামপন্থী এবং আলেমদের ক্ষমতা কেড়ে নেওয়া হয়। এবং তিনি খুব জোর গলায় বলেন, কাম ভিজিটাস ইন দ্য ইয়ার অ্যান্ড ইউ উইল ফাইন্ড মস্ক এমটি। এর মানে তিনি বুঝান আপনি যদি বছরে একবার তার কাছে যান তাহলে আপনি নিজেই নাস্তিকে পরিণত হবেন। তিনি এতটাই ধর্মবিরোধী যে ইসলাম ধর্মের অনুসারীগণ তার কাছে হতাশ হয়ে পড়েন। যেমন একটু আগে আপনারা জেনেছেন আফগানিস্তানে 2টি প্রধান রাজনৈতিক দল ছিল যখন থেকে তাদের সংসদীয় নির্বাচন ব্যবস্থা চালু হয়েছে, ইসলামিক এবং কমিউনিস্ট। এদের মধ্যে ইসলামপন্থী দলগুলো তাদের পদক্ষেপে ক্ষুব্ধ হয়ে গিয়েছিল, যার কারণে কমিউনিস্টদের বিরুদ্ধে গৃহযুদ্ধ শুরু করে দিল। আর পিডিপি তো আগে 2 ভাগে ভাগ হয়ে গিয়েছিল, যার কারণে এদিক থেকেও দুর্বল হয়ে গেল কমিউনিস্ট। এই যুদ্ধের মধ্যে নূর মোহাম্মদ তরাকি 1979 সালে নিহত হন। তখন সোভিয়েত ইউনিয়ন আরেকটি সুযোগ পায়। তারা কমিউনিস্ট পার্টিকে সাহায্য করতে চায়। তারা দেখলো যে আফগানিস্তানে কমিউনিস্ট পার্টিগুলো বিপদে আছে, তাই তাদের সাহায্য করার জন্য পুরো চেষ্টা করলো। আফগানিস্তানে তারা ঢুকে মুজাহিদিনদের বিরুদ্ধে যুদ্ধ করে। আর অন্যদিকে আমেরিকার নজরে পড়লো সোভিয়েত ইউনিয়ন কীভাবে আফগানিস্তানের উপর প্রভাব বিস্তার করার প্রচেষ্টা চালাচ্ছে। আরেকটি দেশ হয়তো আমেরিকা হারাতে পারে সোভিয়েত ইউনিয়নের কাছে কোল্ড ওয়ারে। তো আমেরিকা কীভাবে শান্ত থাকতে পারে? সেখানে বিরোধী দল কোনটি আছে তাদেরকে সাহায্য করতে হবে, যেন আমেরিকার মাধ্যমে আফগানিস্তানের উপর প্রভাব বিস্তার করতে পারে। তখন কমিউনিস্টদের বিরোধী দল ছিল ইসলামী দল এবং মুজাহিদিনগণ। আমেরিকা তাদেরকে পেছন থেকে সাহায্য করে। তো এই সবগুলোর মধ্যে তালেবানের জন্ম কীভাবে হলো? ওসামা বিন লাদেন কোথা থেকে আসে? এবং আমেরিকার প্রভাব আফগানিস্তানের উপর কীভাবে আরও বেড়ে যায়? এই সব বিষয় ইনশাল্লাহ আপনারা জানবেন আমার সামনের ভিডিওতে, কারণ আমার মনে হয় আজকের জন্য ভিডিওটি যথেষ্ট বড় হয়ে গিয়েছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।